কি ভোট চাওয়া অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন। আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী। সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে, আপনি আপনি অবাক হয়ে যাবেন, নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। আপনি যদি যারা আল্লাহর আইনের জন্য কাজ করে তাদের যদি ভোট দেন, তাহলে আপনি জান্নাত পাবেন। জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। কেউ কি বলেছে আমি জান্নাত দিব? বারবার বলা হচ্ছে শিরক করছে। শিরক মানে কি? আল্লাহর সাথে শিরক করা, যে আমি নিজে জান্নাত দিব। আরেকটা হচ্ছে আপনি কাজ করলে, যেমন আমাদের আলেমরা কি বলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, তাহলে আপনি জান্নাত পাবেন, বলে না? তার মানে কি সে কি জান্নাতের টিকিট বিক্রি করছে? আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতকে আমি বলে শেষ করছি জানিল ভাই। কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তুমি দুইটা জিনিস দাও, জান এবং মাল দাও, তাহলে আমি তোমাকে জান্নাত বিক্রি করে দিব। আল্লাহ বলেছেন যারা বিআন্না লাহুমুল জান্নাহ, মানে জান্নাত তোমার কাছে আমি বিক্রি করব। দুইটা জিনিসের বিনিময়, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। যারা জামাত শিবির করে তারা প্রত্যেকে মনে করে যে আমি জামাত, দেখেন একমাত্র বাংলাদেশে একমাত্র দল যে দলে নিজের পকেট থেকে টাকা দিয়ে 5% টাকা দিয়ে জামাত ইসলাম করতে হয়। কেন করে? পাওয়ার জন্য না, সে পাওয়ার জন্য, সে চিন্তা করে জান্নাত পাওয়ার জন্য। যে যার কাজে জান্নাত, কিন্তু যার কাজ হচ্ছে ন্যাশনালিজম, সে যখন জান্নাতের, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন যে জিয়াউর রহমান নাম নিলে আপনি জান্নাত নিশ্চিত। বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য জামাতকে ভোট দিলে জাহান্নাম নিশ্চিত, এটাও শুনেছেন। এটা যদি অপরাধ না হয়, এটা কিভাবে কেউ থাকলে হয়তো কথাগুলো জবাব দিতে পারতো। আমি একটু যেতে চাই শরীফ ইসলাম শরীফ। জামায়াত বলা হচ্ছে 31 জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে প্রথম একটা নারী সমাবেশ করতে যাচ্ছে। তাদের বলা হচ্ছে এদের তাদের বিরুদ্ধে একটা অভিযোগও আছে, যারা নারী কোনো প্রার্থী 300 আসনের মধ্যে দেয়নি, কিন্তু তারা আবার নারীদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। জামায়াত সরওয়ার্দী উদ্যানে 31 জানুয়ারি নারী সমাবেশ করবে। নারী সমাবেশ করার পেছনে কোনো কারণ দেখেন কিনা, বা এই নারী সমাবেশের মাধ্যমে কোনো মেসেজ দিতে চাই কিনা জামায়াত? ধন্যবাদ। আমি এর আগের যে অংশটা আলোচনা করেছিলাম, আমি এর সঙ্গে কতগুলো জিনিস যুক্ত করি। জি বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যুটা 100 বছর পরেও এটি জীবন্ত। কতগুলো ইস্যু আছে, এটি কখনো পুরনো হয় না। একটা দেশের জন্ম, একটা দেশের জন্মের সাথে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকেও যেমনিভাবে ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করবে, যারা সেটি চায়নি তাদেরকেও ইতিহাস সেইভাবে নিন্দা করবে। তারেক রহমান তার দলের কেউ আমি নই, কিন্তু আমি এটুকু মনে করি, অনুধাবন করি, যেহেতু তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে তার একটা যোগাযোগ আছে, তিনি যেহেতু জেট ফোর্সের প্রধান ছিলেন, সুতরাং তারেক রহমান অথবা বিএনপির এটি সঙ্গত যে তারা অবশ্যই মুক্তিযুদ্ধকে ছোট করার যে কোনো ধরনের প্রচেষ্টা তারা রুখে দেবে। এবং বাংলাদেশে শেখ হাসিনা তার সমস্ত দুষ্কর্ম করার জন্য যে কোনো প্রচেষ্টা দেখছেন কিনা কারো কেউ যদি করে সেটিকে রুখে দেবে, আমি সেটি বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা ব্যবহার করত, এটিকে সে সমস্ত দুষ্কর্মের ত্রিপল হিসাবে ব্যবহার করত। তার মানে এই না যে এখানে তারামন বিবির আত্মত্যাগ এটি ব্যর্থ মিথ্যা হয়ে যায়। তার মানে এই না যে এখানকার শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যায়। সেকেন্ড জায়গাটা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ, যে যেভাবে পারছে সে সেভাবে এটিকে ব্যবহার করছে। আপনি আমাদের এখানে আমরা ইতিহাসটাকে গ্রহণ করছি কাট এবং পেস্ট করে। আমি বলছি যে 111-এর যে সরকারটা, সেই সরকারটা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এসেছিল। আবার বলছি তারেক রহমান মুসলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমার প্রথম বলা উচিত যে একটা সরকার, সে সামরিক হোক বেসামরিক হোক, সে কোনো পলিটিশিয়ানকে জোর করে মুসলেকা আদায় করতে পারে কিনা। যদি আমি বলি এবং এটিকে যদি আমি এস্টাবলিশ করার চেষ্টা করি যে তারেক রহমান পালিয়ে গিয়েছিল মুসলেকা দিয়ে, তাহলে কোনো না কোনোভাবে আমি ওই 111-এর মাইনাস পলিটিক্সের যারা এখানে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল তাদেরকে আমি সাপোর্ট করছি। আবার এটাও সত্যি যে যারা তর্কগুলো করছে আপনি কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে ইউনিটিও দেখবেন। গত কয়েকদিন আগে আমরা দেখলাম দুটো পক্ষই একসাথে বসলেন গুলশানে,
এবং তারপরে বললেন নির্বাচনের পরে আমরা একসাথে সরকার পরিচালনা করব। তাহলে যারা এই যে চাঁদাবাজির সাথে জড়িত, যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, যারা এটা করছে সেইটা করছে, আমি একজন ভোটার হিসাবে আপনাকে জিজ্ঞেস করব যে আমি আপনাকে ভোট দেওয়ার আগে আমি আপনাকে ভোট দিব, কিন্তু তার আগে আপনি কেন এই চাঁদাবাজকে, এই টেম্পো স্ট্যান্ড দখলকারীকে, এই মাস্তানদেরকে, এই খুনিদেরকে আপনি কেন গিয়ে আমার ভোট নেওয়ার আগে তার সাথে ইউনিটির প্রস্তাবটা দিলেন? শরীফুজ্জামান শরীফ, ছোট্ট করে যদি বলেন তারপর আমি যাবো আল মামুন রাসেলের কাছে। সেটা হচ্ছে সম্ভবত আজকেই জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মা বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন। মা বোনদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা সবার আগে। তিনি বলেন ক্ষমতায় গেলে সিন্ডিকেটের হাত গুড়িয়ে দেওয়া হবে, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এবং তিনি বলেছেন মানে অনেকটা হাত গুড়িয়ে দেওয়া কথা বলেছেন। আপনি কি দেখেন কিনা আগামী নির্বাচনগুলো, আরো নির্বাচনী দিনগুলো সহিংস হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ। এসব আমি বক্তব্যগুলো আপনাকে মনে করিয়ে দিই, এই যে নারীদের উপরে জামাতের যে নারী সমাবেশের যে আয়োজনটা, রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘিরে নানা রকমের সাংগঠনিক তৎপরতা চালাবে, এটা স্বাভাবিক, এবং প্রত্যেকেই চেষ্টা করবে তার জনসমর্থনের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরার জন্য, এবং প্রতিযোগিতাটা থাকবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা একটা ম্রিয়মাণ নির্বাচন চাই না, আমরা একটা জমজমাট প্রচারণা চাই, আমরা একটা একেবারে ফ্রুটফুল একটা উৎসবের আমেজে নির্বাচন চাই। কিন্তু একই সাথে আমি আপনাকে মনে করিয়ে দিব যে এই যে নারীদের আক্রান্ত করার বিষয়টি, এটি একটা শাস্তিযোগ্য অপরাধ। ইলেকশন কমিশন এই জায়গাটায় তার উপরে অর্পিত দায়িত্ব কি সে পালন করছে? পালন করছে না। এবং আজকে কোনোভাবেই আপনি নারীর উপরে আক্রমণ করা, তাকে আটকে রাখা, তাকে ভোট চাইতে এলে পুলিশে খবর দেওয়া, এগুলো কোনোভাবেই সমর্থন করার বিষয় না। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছি, মে মাসের সম্ভবত 30 তারিখে জামাত ইসলামের আমির একটা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছিলেন। চট্টগ্রামের শহীদ মিনারে ছাত্রদের একটা মিছিলে একজন নারীকে লাথি মারার পর যে রিপারকেশনটা হয়েছিল, তিনি সেই ঘটনায় তার কর্মীদেরকে সংযত আচরণ করার কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সেই ঘটনার মাত্র একদিন পরে যিনি এই ঘটনার জন্য অভিযুক্ত হয়েছিলেন তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, এবং তার গলায় মালা দিয়ে তাকে এক ধরনের রাজসিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমরা আজকে বাড়িতে ভোট চাওয়ার জন্য যে ঘোষণা দিচ্ছি, বাড়িতে ভোট চাইতে নারীরা এলে পুলিশকে খবর দিব, পুলিশে ধরিয়ে দিব, এই যে খারাপ কাজটি, আমরা যদি ওই ঘটনার পর থেকে প্রতিবাদটা জারি রাখতাম, সোশ্যাল মিডিয়ায় নারী দেখলেই তাকে অশ্রাব্য ভাষায় পরিচয় গোপন রেখে গালাগালি করা যদি আমরা বন্ধ করতাম, নারীকে একেবারে ভোগের সামগ্রী হিসাবে তুলে ধরার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এটি যদি পরিবর্তন হতো, তাহলে আমার মনে হয় আজকের এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা সেই সাহসটা পেত, মানে সে পুনরাবৃত্তি হতো না। ধন্যবাদ আপনাকে জনাব আল মামুন রাসেল। কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম যেদিন অভিযোগ করেছেন শরীফুজ্জামান শরীফ, জামায়াত ইসলামের আমির তারেক রহমানের সাথে যোগাযোগ করে বলেছেন নির্বাচনের পরে বসবেন কিভাবে একটা ইউনিটির সাথে দেশ চালানো যায়। কিন্তু ওনার অভিযোগ হলো এই ইউনিটি করবার রাইট জামায়াত ইসলামের আমিরকে কে দিল? যেহেতু আপনারাই বলছেন টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি, এই চাঁদাবাজি, ওই চাঁদাবাজি জড়িত বিএনপি, তাই এই চাঁদাবাজি দলের সাথে ইউনিটি করার রাইট কে দিল? আসলে আমরা তো ইউনিটি জিনিসটাই বুঝি না। ইউনিটি মানে কি? ইউনিটি মানে না যে শেখ হাসিনা যেটা করেছিল, যে জাতীয় পার্টিকে বলেছে তোমাকে 13-12টা সিট দিব, এরপর তোমাকে 2টা মন্ত্রিত্ব দিব, মানে এই নির্বাচনের আগেই বলে দেওয়া। ইউনিটি মানে বলতে বোঝানো হয়েছে ইউনিটি গভর্নমেন্টের পলিসিটা কিন্তু তারেক রহমান সাহেব যখন লন্ডন ছিল তখনই কিন্তু ঘোষণা করেছিলাম, 31 দফার মধ্যে ছিল, ঘোষণা করেছিলেন যে আমরা একসাথে কাজ করা মানে এটা না। একসাথে কাজ করা, দেখেন একসাথে কাজ করা বলতে আমরা বিরোধী দলকে কি মনে করি? বিরোধী দল মনে বিরোধী দলের পর্যায়ে পড়ে না, তার কোনো রাজনৈতিক অধিকার নেই, তার কোনো সভা সমাবেশের অধিকার নেই, সে বাইরে থাকবে এই অধিকার তার নেই, সংসদে থাকবে এই অধিকার তার নেই। যেমন বেগম জিয়ার উপর যেটা করা হয়েছে, জামাতের 9-10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে বিরোধী দল বলতে আমরা এটা বোঝাই। কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছেন আমরা একসাথে কাজ করতে চাই, তার মানে কি আমি আমার মতো করে ইলেকশন করবো, আপনি আপনার মতো করে ইলেকশন হবে, যে জয়ী হবে আমরা বিপরীত পক্ষ তাকে সহযোগিতা করবো। 91 সালে আপনি কি দেখেছেন? 91 সালে যখন বিএনপি জয়লাভ করলো তখন 365 দিন হরতাল দেওয়া হয়েছে, তার মানে কি আপনাকে রান করতে দিব না।
এ রান করতে দিব না, এটা থেকে আমরা বেরিয়ে আসব। আপনি আপনার পলিটিক্স করবেন, একটা বিরোধী দল একটা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গভর্নমেন্ট অটোমেটিক শক্তিশালী হতে বাধ্য। আজকে দেখেন বিএনপির অনেক ভালো ভালো কাজগুলো শুরু করেছে, সামাজিক কাজ কেন হয়েছে? কারণ যখন দেখতেছে তাদের যে বিপক্ষ দল আছে তারা সামাজিক কাজ করছে, তাহলে আমাকেও সামাজিক কাজ করা উচিত। আপনি ছাত্র সংসদীয় ইলেকশনে যখন ব্যর্থতা যখন জগন্নাথে ইলেকশন আসলো, ছাত্রদল 31 দিন ব্যাপিয়া ছাত্র কল্যাণমূলক কার্যক্রম ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে? যখন দেখেছে না আমরা সমাজ ছাত্র কল্যাণমূলক কাজ থেকে পিছিয়ে পড়ার কারণে আমাদের এই ভরাডুবিটা হচ্ছে। এই যে বিরোধী দল মানে হচ্ছে সুন্দর করে একসাথে কাজ করা, যেখানে বিরোধিতার জায়গা সেখানে বিরোধিতা করব, যেখানে কাজ করা জায়গা সেখানে কাজ করব। এবং কি আগামী 5টা বছর, উনি রয়টার্সকেও বলেছে আগামী 5টা বছর আমরা যদি ইউনিটি গভর্নমেন্টে কাজ করতে পারি তাহলে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হবে। আর সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে কখনো কোনো শাসক তৈরি হবে। সেটির কথা বলেছে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যেটা শরীফুজ্জামান শরীফ বলছেন যে চট্টগ্রামে যে নারীর উপর হামলা, সেই হামলার প্রতিবাদ যদি অক্ষুণ্ণ রাখতো, জারি রাখতো, তাহলে আজকে জামায়াতের নারীদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে হামলা হচ্ছে, সেই হামলাগুলো হতো না। তার এই অভিযোগে কি জবাব দিবেন? চট্টগ্রামে জামাতের যেটা করেছে সে বড় ধরনের কিছু না, সমর্থক পর্যায়ে ছিল এবং জামাতেরা প্রতিবাদ করেছে। এবং সে যখন তাকে আপনি দেখেন এই অবস্থায় বলা হয় যে সব প্রশাসন জামাতের, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেছেন এই পর্যায়ে এতগুলো মহিলার উপর আক্রমণ হয়েছে, এত জায়গা আক্রমণ হয়েছে, কোথাও একটা মামলা হয়েছে? গ্রেপ্তার তো দূর কথা, মামলাও হয়নি, কিন্তু সেদিন মামলাও হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলও খেটেছে, তারপর জামিন পেয়েছে। তার যে পাশের যে লোকগুলো ছিল সেগুলো তাকে ফুল দিয়ে বরণ করে মামলা কেন করছে না জামায়াতের নারীরা? জামাতের মামলা নিচ্ছে না। এখন প্রথমে মিরপুরে যখন হয়েছে, জামাতের আমিরের আসনে যখন হয়েছে, আমির নিজে বলেছে আমরা ধৈর্য ধরছি, আমরা এই মামলা হামলার এটা পছন্দ করি না, আমরা আজকে প্রতিবাদ করলাম বাট আমরা মামলা করব না। কেন করিনি? এই যে পচা সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য সতর্কতা স্বরূপ। কিন্তু সতর্কতা তো আমরা দেখি নাই। পাপি আপার মতো একজন এমপি সে বলেছে যে যদি কোনো ছাত্রী সংস্থার কেউ ভোট চাইতে আসে 99 কল করবেন। কেন? কি ভোট চাওয়ার অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন। আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী, সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে আপনি অবাক হয়ে যাবেন। নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। এই যে শব্দ ক্ষমা চেয়েছেন, কিন্তু বলেছে তো এটাই তো তার ভিতরের রিফ্লেকশনটা, অন্তরের রিফ্লেকশনটা তো সেটাই। উনি তো অন্তরে লালন করে ধারণ করে, পরবর্তীতে যদি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্তরে তো লালন করে এটা যে এই নিকাব পরা যাবে না, এটা বেশ্যারা পরে, ছিঁড়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এটা কেন? কোন বাংলাদেশ এটা? এটার জন্য কি আমাদের 1500-1600 জীবন দিয়েছে? এটার জন্য তো দেয় নাই।